আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা জুরাই। পুরো বাংলাদেশই আজ তার নিজের পরিবার বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আর খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দলে দলে ছুটছে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তারেক রহমান তার মায়ের মতোই গুণ পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শামীম চৌধুরীকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। প্রাণপ্রিয় মাকে হারিয়ে একাকিত্বের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেদনার্ত এই মুহূর্তেও সারা দেশের মানুষের কাছ থেকে যে সহমর্মিতা ও ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি। প্রিয়জন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে উল্লেখ করে মা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত পথযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে এসব কথা লেখেন তিনি লিখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় গভীরভাবে আবেগ আপ্লুত তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন পালিত হচ্ছে সারা দেশে। এ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় সহ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিকে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে শেরেবাংলা নগরমুখী মানুষের ঢল দেখা যায়। বেলা 12টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের প্রবেশপথ। বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং জিয়ারত করতে মানুষের ঢল নামে উদ্যানের ভেতরে। অশ্রু সজল চোখে কবর জিয়ারতের পাশাপাশি তার জন্য দোয়া করেন সবাই। খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে টানে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য সূরা ফাতিহা আমরা পাঠ করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। এই দেশটা আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল উনার বাবার প্রতি এবং উনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং উনার ছেলের মধ্যে। আপনারা দোয়া করবেন। এছাড়া সকাল থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেশের স্বার্থে আপোষহীনতাই বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করতে আসা বিশিষ্টজনরা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ সবার জন্য অনুকরণীয়। দেখুন শামীম চৌধুরীর রিপোর্ট। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ের তৃতীয় দিন। বেগম খালেদা জিয়াকে নিয়ে শোক বইয়ে নিজের মন্তব্য লেখার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসতে থাকেন দেশের বিশিষ্টজনরা। শোক বইতে স্বাক্ষর ও মন্তব্য লিখতে আসেন জাতিসংঘের প্রতিনিধিসহ কূটনৈতিকরা। রাজনীতিবিদরা বলছেন, খালেদা জিয়া ছিলেন আপোষহীন ব্যক্তিত্ব, যার মধ্যে ছিল না হিংসা বিদ্বেষ। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব বলেন, দলীয় প্রধানের মৃত্যুর শোককে নির্বাচনে ব্যবহার করবে না বিএনপি। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটা এই সমস্ত মানুষকে আলোড়িত করেছে। নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে, চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার 3টি আসনে দলটির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া নেতারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে ভোট করবেন। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে,
তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়া থাকবেন সবার হৃদয়ে। তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করবেন তারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমান ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। এ সময় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। সেখান থেকে বেরিয়ে এসে জামায়াত আমির বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরে আগামীতে ঐক্যবদ্ধভাবেই দেশ গড়তে চান তিনি। দেশের স্বার্থে অতীতের মতো বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন ডক্টর শফিকুর রহমান। এছাড়া আগামী নির্বাচনের পর সরকার গঠনের আগেই একসঙ্গে বসে জাতির জন্য চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছে। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। আবারও ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সহকর্মীবৃন্দ তথা দেশবাসীর প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন দলীয় নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয়। ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এর আয়োজন করেন। দিনাজপুরের হিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল করে নেতাকর্মীরা। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালিত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে গায়বানা জানাজাও। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যথাযথ মর্যাদায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে নেপালের কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে দূতাবাস ও বাংলাদেশ হাউসের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার শোক বই খোলা হয় দূতাবাস প্রাঙ্গণে। দিনের প্রথম প্রহরে এতে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত গোলাম সরোয়ার, ভারত, পাকিস্তান, মিশর ও শ্রীলঙ্কার কূটনৈতিক বৃন্দ, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেপাল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সহ গণ্যমান্য ব্যক্তিরা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে এ জানাজায় উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি, বিএনপির নেতা মমিনুল হক মমিন, আক্তারুজ্জামান, অ্যাডভোকেট আফরোজউদ্দিন, ইমরান আলী বাবুল, এম নাজমুল হোসাইন, শামীম রেজা, শহীদুল ইসলাম খোকন, মনিরুজ্জামান ও মামুন খান সহ শতাধিক প্রবাসী। সৌদি আরবের দাম্মামেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি ও বিডি সোসাইটির উদ্যোগে আয়োজিত জানাজা ও দোয়া মাহফিলে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। জানাজা শেষে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি শোক বইয়ে স্বাক্ষর করে দলীয় নেতাকর্মী সহ অন্যান্য প্রবাসীরা। বিনিয়ামিন, RTV। এবারে অন্যান্য প্রসঙ্গ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই ও বাছাই কার্যক্রম। প্রথম দিনে শরীয়তপুর 1 আসনে 3টি মনোনয়নপত্র বাতিল ও 6টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। পটুয়াখালীর 4টি আসনে 3 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে পটুয়াখালী 1 আসনে 1 জন ও পটুয়াখালীর 3 আসনে 2 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে রংপুর 1 আসনে প্রথম দিনের 9 প্রার্থীর মধ্যে 8 প্রার্থীকে বৈধ ঘোষণা ও দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল হয়েছে। নাটোরের 4টি আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে 23টি মনোনয়নপত্র বৈধ ও 5টি বাতিল এবং 7টি মনোনয়নপত্র অপেক্ষমান ঘোষণা করা হয়েছে।
মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির 2 স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ও জেলা কমিটির সদস্য মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও যশোর 1 ও 2 আসনে জামায়াত সহ 5 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেল প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার সকালে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গত বছর বই বিতরণ বিলম্ব হলেও এবার তা হয়নি। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে কোনো উৎসব নয়, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। নতুন বছরের প্রথম দিন। বছরের এই দিনটি প্রাক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয় সরকারি নতুন বই। নতুন বইয়ের স্পর্শে শিক্ষার্থীদের মাঝে আসে নতুন উদ্যম। বই হাতে পেয়ে তাই উল্লাসিত তারা। বড় ক্লাসে উঠবো তত নতুন বই পাবো, পড়তেও ভালো লাগে। অনেক ভালো লাগছে, নতুন বছরের বই, নতুন বই, নতুন ক্লাসে উঠেছি, অনেক মজা হবে। আমরা বই পেয়ে অনেক খুশি হয়েছি। আমরা পড়াশোনা করব। শিক্ষকদের মাঝেও নতুন বই বিতরণ করতে পেরে দেখা যায় বাড়তি আনন্দ। আমরা এবছর প্রাথমিক শাখার সব বই পেয়েছি এবং আজকে দিয়েছি, বিতরণ করেছি। মাধ্যমিক শাখার মধ্যে 7 এবং 8 এর বই আমরা এখনো পাইনি। অন্যান্য ক্লাসের বইগুলো আমরা পেয়েছি এবং সেগুলো বিতরণ করেছি। বাচ্চারাও খুব হ্যাপি এবং আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা বছরের প্রথম দিনেই তাদেরকে বইগুলো দিতে পারলাম। প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি। এই যে আজকে জানুয়ারির প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দিতে পারছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি, অভিভাবক নির্দেশিকা। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে ছিল না কোনো উৎসব। ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আলোয়ান খান, RTV, ঢাকা। আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সারা দেশের শিক্ষার্থীরা। তবে প্রাথমিকের সবাই বই পেলেও পায়নি মাধ্যমিকের সব শিক্ষার্থী। সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের মধ্যেই সব শিক্ষার্থীকে বই দেওয়া হবে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে এ বিষয়ে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বই পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস শিশু শিক্ষার্থীদের। রাজশাহী নগরের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই ঝকঝকে বই পেয়ে উচ্ছ্বাসিত তারা। ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রাথমিকের সব বই দেয়া হলেও মাধ্যমিকের শিক্ষার্থীরা মোট চাহিদার 60% বই হাতে পেয়েছে। বাকিগুলো এ মাসের মধ্যে দেওয়ার আশা সংশ্লিষ্টদের। বই হচ্ছে আমরা সবাই পেয়ে অনেক খুশি, অনেক সুন্দর একটা গান পাওয়া যায় নতুন বই পেলে। চট্টগ্রাম ও দিনাজপুরের হিলিতে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করার আশা প্রকাশ করেন। বই নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবো আমরা, এতে আমাদের ফলাফল খুব ভালো হবে। আনুষ্ঠানিকতা ছাড়াই শ্রেণীকক্ষে বই তুলে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে। আজকে বছরের প্রথম দিন আমরা নতুন বই পেয়েছি, আজকে আমরা খুব খুশি। বছরের শুরুতে বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বই উৎসব হচ্ছে না, তাও স্কুল আমাকে বই দিয়েছে। জাতীয় শোক দিবস থাকায় বই বিতরণে উৎসব হয়নি খুলনায়। তবে সকালেই নতুন বইয়ের ঘ্রাণ পেয়েছে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে আমাকে খুব ভালো লাগতেছে, নতুন বইয়ের গন্ধ অনেক ভালো। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে। তবে বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। টাঙ্গাইল ও পাবনায় নতুন বই পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। ফেনীতে বছরের প্রথম দিন শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। প্রাথমিক স্তরের সব বই সরবরাহ হলেও মাধ্যমিক ও দাখিলের হয়নি অর্ধেকও।
নওগাঁয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অনেকেই পায়নি। এছাড়া পিরোজপুর, ভোলা, নাটোর, নোয়াখালী, সেনবাগ, বগুড়া, সারিয়াকান্দি, আখাউড়া সহ সারা দেশে বই বিতরণ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছে ডিএমপি। তবে এমন ভিডিও তদন্তে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিশ্রুত সময়েই চার্জশিট দেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত 11 জন আসামি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনে কালভার্ট রোডে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে 18 ডিসেম্বর মারা যান তিনি। যে কোনো একটা ভিডিও বার্তায় কি বললো সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না। একটা জিনিস ক্লেম করে যে আমাকে বা আমার পরিবারকে এরকম হয়রানি করা হচ্ছে, আমরা সবকিছু করছি আমাদের গোয়েন্দা তথ্য এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটন করা এবং ঘটনায় যারা জড়িত, প্রকৃতভাবে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। শোকের মধ্য দিয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর। সমৃদ্ধির স্বপ্নে পুরনো সব অপ্রাপ্তিকে পেছনে ফেলে বিশ্ব স্বাগত জানালো 2026কে। ইংরেজি নতুন বছরকে ঘিরে আগামী দিনের মঙ্গল প্রত্যাশা সমাজের নানা শ্রেণী পেশার মানুষের চাওয়া অতীতের সব জীর্ণতা পেছনে ঠেলে নতুন দিনগুলো হবে স্বপ্ন পূরণের। দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা নিয়েও রয়েছে বড় প্রত্যাশা। হানাহানি আর অনিশ্চয়তা ভুলে প্রতিষ্ঠা পাবে সাম্যের বাংলাদেশ। তবে এবছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার সব ধরনের আনুষ্ঠানিকতা প্রত্যাহার করা হয়েছে। এদিকে আতশবাজি, আলোকসজ্জা আর উচ্ছ্বাসে সারা বিশ্বে উদযাপিত হলো খ্রিস্টীয় নববর্ষ 2026। সময় ও অঞ্চলের ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সময়ে সূচনা হয় নতুন বছরের। নিউ ইয়র্ক থেকে শুরু করে দুবাই, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে চলে বর্ষবরণ উৎসব। আলো ঝলমলে সেই বর্ষবরণের খবর জানাচ্ছেন আব্দুল মালেক। বিশ্বের অন্যতম আলোচিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। টাইমস স্কোয়ারে ঐতিহ্যবাহী বল ড্রপ অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয় 2026 সালের যাত্রা। আলোর ঝলকানি আর কাউন্টডাউনের উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মধ্যপ্রাচ্যের নজর কাড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ঘিরে হয় চোখ ধাঁধানো আতশবাজি ও লেজার শো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানায়। পর্যায়ক্রমে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শুরু হয় বর্ষবরণ। জাপান, কোরিয়া, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মন্দিরের ঘণ্টাধ্বনি, আতশবাজি ও সাংস্কৃতিক আয়োজনে চলে উদযাপন। নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপ ও অকল্যান্ডে মধ্যরাতে আতশবাজিতে আলোকিত হয় আকাশ। অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় দেখা যায় ব্যাপক আয়োজন। এর আগে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি দ্বীপে বিশ্বের প্রথম সূর্যোদয়ের সঙ্গে 2026 সালকে স্বাগত জানানো হয়। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও ড্রোন শো, আতশবাজি উৎসবের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। আব্দুল মালেক, RTV। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন। এস জয়শঙ্করের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে কী বার্তা দেয় জানতে চাইলে দলমত নির্বিশেষে সব মানুষের মাঝেই খালেদা জিয়ার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটা একটি শিষ্টাচার, এর বেশি উত্তর না খুঁজতে যাওয়াই ভালো। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়া 2টি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, মেট্রো রেলের নকশা ত্রুটি
ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে। সচিবালয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির খান জানান, কমিটি এই দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ পায়নি। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় 11 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। এরপর গত 26 অক্টোবর একই এলাকায় আরও একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। প্রায় 80 কেজি ওজনের এই প্যাড মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয়। পরে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে সরকার। 2 মাস পর দেয়া হয় তদন্ত প্রতিবেদন। এতে জানানো হয়, বুয়েটের ল্যাবে পরীক্ষায় খুলে পড়া 2টি বিয়ারিং প্যাডই নির্ধারিত মানের চেয়ে অনেক নিচে ছিল। আমাদের প্রচলিত যে মান তার মধ্যে থেকে দুইটা প্যারামিটারে, সব প্যারামিটার না, অনেকগুলো 8-10টা প্যারামিটার থাকে একটা মান নির্ণয় করার জন্য। তার মধ্যে 2টা প্যারামিটারের মান আমাদের কাছে মানে পুরোপুরি ভালো মনে হয়নি। অনেকগুলি কারণের কথা বলছে। একটা কারণ হচ্ছে টেম্পারেচার, এখানে টেম্পারেচার ভেরিয়েশন আছে। একটা কারণ হচ্ছে কম্পন। মেট্রো রেলের নকশায় কিছু ত্রুটি থাকলেও চলাচলে ঝুঁকি নেই জানান সড়ক পরিবহন উপদেষ্টা। অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। বিয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য তৃতীয় পক্ষের স্বাধীন মতামত নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং করবে এবং ওই যেটা বললাম যে একটা থার্ড পার্টি অডিটের জন্য ব্যবস্থা নেবে। পরে সড়ক পরিবহন উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত কমিটির সদস্যরা। পুরোপুরি রিলিজ করেছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। এক বছরের সর্বোচ্চ লেনদেন রেকর্ড করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। সদ্য শেষ হওয়া অর্থ বছরে প্রায় 3,80,000 কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসেও নগদে গ্রাহকরা 35,530 কোটি টাকা লেনদেন করেছেন। মাসের হিসেবে এটিও নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। 2025 সালে এই রেকর্ড 3বার গড়েছে প্রতিষ্ঠানটি। এমন অসামান্য অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহকের বিশাল পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভুইয়া বলেন, বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল লেনদেন নতুন উচ্চতায় তুলে আনার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে নগদ। তো একটা জায়গায় চলে গেছি, যেই জন্য কাস্টমাররা সবসময় বিভিন্ন জায়গা থেকে যখন ইচ্ছা তখন কিন্তু তার সার্ভিসটা পেয়ে থাকে এবং সবচেয়ে কম খরচে কিন্তু সার্ভিসটা নগদ প্রদান করে থাকে। এই জন্য নগদের যে আস্থার যে জায়গাটা মানুষের, এটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলশ্রুতিতে আমি দেখছি যে আমরা প্রতি বিভিন্ন সময়ে নতুন নতুন মাইলস্টোন অতিক্রম করছি। সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনকালে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির আলপাইন স্কি রিসোর্ট শহরে বারটি আগুনে এখন পর্যন্ত প্রায় 40 জনের মৃত্যু হয়েছে। সুইস পুলিশের বরাতে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তবে সুইস কর্তৃপক্ষ নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করেনি। এ ঘটনায় শতাধিক মানুষ গুরুতরভাবে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়েছে 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স এবং প্রায় 150 উদ্ধারকর্মী। নিহত ও আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানায় তারা। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানানো হয়নি, তবে এটি কোনো হামলা নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।